এরকম যে ফ্লোরিক কিকবাম ওনারা বললেন যে ইন্ডিভিজুয়াল পলিমার চেইনস আর আইসোলেটেড এন্ড সারাউন্ডেড বাই রিজিয়নস অফ সলভেন্ট মলিকুল। দ্যাট মিনস আমরা পলিমারটা যখন সলিউশনে দেই তখন এটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয় না সলিউশনে। কিভাবে থাকে? আইসোলেটেড চেইন সারাউন্ডেড বাই সলভেন্ট মলিকুল, আইসোলেটেড অবস্থায় থাকে। কিন্তু ফ্লোরি হাগিংস যখন এই থিওরিটা দেন ওনাদের কনসিডারেশনে ছিল যে ইউনিফর্মলি পলিমারটা সলিউশনের মধ্যে থাকে। তাহলে দেখো এখানে খুব দুইটা ডিফারেন্ট টাইপ অফ জিনিস, কিন্তু কারণ তুমি যদি কনসেন্ট্রেশন নাও যখন ইউনিফর্মলি সলিউশনে থাকে তাহলে সেই কনসেন্ট্রেশন, আর যখন এটা ইউনিফর্মলি থাকবে না, ডিসক্রিট ভাবে থাকবে, সেটা কিন্তু এক হবে না, সব জায়গায় কনসেন্ট্রেশন সমান হবে না। সেই জন্য এই ফ্লোরি কিকবাম বললেন যে এইটা ভিউটা অনেকটা এইরকম যে তোমার মনে হচ্ছে যে সলভেন্টটাকে যদি তুমি আকাশের সাথে তুলনা করো তাহলে এই ক্লাউডের মতো পলিমার সেগমেন্ট গুলা সারাউন্ডেড বাই সলভেন্ট হয়ে ক্লাউডের মতো ভেসে বেড়াচ্ছে বিভিন্ন জায়গাতে। তার মানে একটা রিজিয়নে কনসেন্ট্রেশন বেশি, আর একটাতে একেবারে নাই, আবার আরেকটাতে কনসেন্ট্রেশন বেশি, এইভাবে পলিমার গুলা সলিউশনের মধ্যে থাকে। তাহলে এই যে সমস্যাটা তোমার কনসেন্ট্রেশনের ইনইকুয়ালিটির, সব জায়গায় কনসেন্ট্রেশন সমান না, সেইটাকে মডিফাই করার জন্য এই থিওরিটা দেওয়া হয়। এই জন্য এটাকে বলছি আমরা ফ্লোরি কিকবাম থিওরি। সেখানে মডিফিকেশনটা কি আসলো? এই দুজন মিলে বললেন যে আমরা তাহলে এই ডাইলিউট সলিউশনের ক্ষেত্রে যেহেতু সব জায়গাতে কনসেন্ট্রেশন সমান না, তাহলে আমরা কি করব? সেখানে কনসেন্ট্রেশনের টার্মস আমরা চেঞ্জ করবো। সেই জন্য ওনারা একটা অ্যাক্টিভিটি টার্ম এইভাবে লিখলেন, যেটা কারেকশন করে কনসেন্ট্রেশনটা কারেকশন করে আসবে। এখন আমি বলছি কনসেন্ট্রেশন, আবার লিখছি অ্যাক্টিভিটি। কারণটা কি? দেখো এইখানে আমি একটু ডিফাইন করার চেষ্টা করেছি যে কেমিক্যাল থার্মোডাইনামিক্স অ্যাক্টিভিটি ইজ এ মেজার অফ কনসেন্ট্রেশন অফ এ স্পিস ইন মিক্সচার। তাহলে কনসেন্ট্রেশন আর অ্যাক্টিভিটি কিন্তু সেম জিনিস, বরঞ্চ অ্যাক্টিভিটিটা হচ্ছে মোর অ্যাকুরেট, যেটাকে বলা হচ্ছে ইফেক্টিভ কনসেন্ট্রেশনটা আমরা যদি বের করতে চাই তাহলে অ্যাক্টিভিটিস টার্মস আমাদের লাগে। আমরা জেনারেলি কনসেন্ট্রেশন ইউজ করি, এবং তোমরা জানো যে কনসেন্ট্রেশনের সাথে অ্যাক্টিভিটি এই রিলেশনের মাধ্যমে রিলেটেড, এটা হচ্ছে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট। তাহলে কনসেন্ট্রেশনের চাইতে অ্যাক্টিভিটি মোর অ্যাকুরেট টার্ম টু এক্সপ্রেস দ্য কনসেন্ট্রেশন অফ এ সলিউশন। তাহলে সেই অ্যাক্টিভিটিসটাই তারা নতুন করে ডিফাইন করলেন, এই চিন্তা করে যে যেহেতু পলিমারের কনসেন্ট্রেশনটা সলিউশনের সব জায়গায় সমান না। এইটাই হচ্ছে এই ফ্লোরি কিকবাম থিওরি। এরপরে ওনারা যেটা করলেন, থিটা টেম্পারেচার, যেটা আমরা আগেই ডিফাইন করেছি, সেটাকে ইকুয়েশন 2 এর মাধ্যমে ওনারা এক্সপ্রেস করলেন। এবং এখান থেকে যদি আমরা ইকুয়েশন 1 এ বসাই মানগুলো, তাহলে আলটিমেটলি আমাদের কনসেন্ট্রেশনটা এই ইকুয়েশন 3 এর মাধ্যমে আমরা এক্সপ্রেস করতে পারবো। তাহলে এইটাই হচ্ছে কারেক্টেড কনসেন্ট্রেশন অর সলিউশন অফ দ্য পলিমার যখন আমরা থার্মোডাইনামিক্সটা কনসিডার করব। আমি আবার একটু বলছি যে ফ্লোরি হাগিংস থিওরি যে কনসেপ্টটা ডেভেলপ করেছিলেন পলিমার থার্মোডাইনামিক্স এর জন্য, যে সলিউশনে যখন পলিমার থাকবে, ডাইলিউট সলিউশনে স্পেশালি, তখন ইউনিফর্মলি পলিমারটা সলিউবল থাকবে, তাহলে কনসেন্ট্রেশন একই থাকবে সব জায়গাতে। কিন্তু ফ্লোরি কিকবাম বলেন যে আসলে ঘটনাটা সেরকম না, পলিমার গুলা কি করে ক্লাউডের মতো ডিসক্রিট পার্টিকেল হিসেবে এক এক জায়গায় থাকে, আবার এক এক জায়গায় থাকে না। তার মানে ইউনিফর্মলি সব জায়গাতে সলিউশনের পলিমারটা থাকে না, যার জন্য কনসেন্ট্রেশনটা ডিফারেন্ট হয়, এক এক জায়গায় এক এক কনসেন্ট্রেশন এক এক রকম হয়। সেই ডিসক্রিপেন্সিটা দূর করার জন্য ওনারা ইফেক্টিভ কনসেন্ট্রেশন, দ্যাট মিনস অ্যাক্টিভিটির এই 1 নম্বর ইকুয়েশনের মাধ্যমে অ্যাক্টিভিটিটা এক্সপ্রেস করলেন, যেখান থেকে আমরা ইফেক্টিভ কনসেন্ট্রেশনটা বের করতে পারবো। সেখানে আমরা এই থিটাটা যদি ইকুয়েশন 2 তে ডিফাইন করে এখানে বসাই, ইকুয়েশন 3 যেটা, এই অ্যাক্টিভিটিসটাই হবে মডিফাইড অ্যাক্টিভিটি ফর পলিমার সলিউশন। এইটাই হচ্ছে তোমার ফ্লোরি কিকবাম থিওরি। এটা আরেকটা একটু মডিফিকেশন আছে, মডিফাইড ফ্লোরি হাগিংস থিওরি। সেখানে এইটা দেখো যে এটা হচ্ছে তোমার ফ্লোরি হাগিংস থিওরিটা যেটা আমরা বের করেছিলাম, সেটাতে একটু মডিফাই করতে হবে। কেন করতে হবে? এখানে যে ইন্টারঅ্যাকশন প্যারামিটার, এই ইন্টারঅ্যাকশন প্যারামিটারটা was given an inverse dependence upon temperature, but there was no provision for a concentration dependence. তার মানে আমরা এটা যখন বের করেছি তখন এটার উপরে টেম্পারেচারের ইফেক্ট আমরা কনসিডার করে সেই প্রভিশনটা রাখা হয়েছে, কিন্তু কনসেন্ট্রেশনের ডিপেন্ডেন্সটার জন্য কোনো টার্ম রাখা হয় না, হুইচ এক্সপেরিমেন্টালি স্টাডিড হ্যাজ শোন টু বি ইম্পর্টেন্ট। যেখানে আমরা এক্সপেরিমেন্টালি যখন স্টাডি করি তখন দেখা যায় যে কনসেন্ট্রেশনের ডিপেন্ডেন্সটাও ইম্পর্টেন্ট। তাহলে এই যে কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্সটা রাখা ছিল না আগে এই ইন্টারেকশন
উপরে সেই জিনিসটাকে কনসিডার করে একটা ইম্পেরিক্যাল ইকুয়েশন ইন্ট্রোডিউস করা হয়। ইকুয়েশন 1টা সেটাই হচ্ছে মডিফাইড ফ্লোরি-হাগিংস থিওরি। দেখো এইটার সাথে এইটার ফান্ডামেন্টাল ডিফারেন্স হচ্ছে এখানে একটা জি টার্ম আনা হয়েছে ইন্টারঅ্যাকশন প্যারামিটারের বদলে। সেই জি টার্মসটা কি, এখানে দেখো এখানে বলা হচ্ছে যে এই জিটা হচ্ছে ইন্টারঅ্যাকশন এনার্জি, যেটা ডিপেন্ড করে কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্স ক্যান বি গিভেন এজ এ পাওয়ার সিরিজ অফ ফাই। তাহলে এই জিটা হচ্ছে ইন্টারঅ্যাকশন এনার্জি, যার কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্সটা আমরা এই ফাইয়ের পাওয়ার সিরিজের মাধ্যমে এক্সপ্রেস করতে পারি। তাহলে এই যে কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্সটা ছিল না, এই জি দেওয়ার মাধ্যমে আমরা সেটাকে ইনকর্পোরেট করলাম। প্লাস এই যে ইন্ডিভিজুয়াল জি গুলা যখন পাওয়ার সিরিজ হচ্ছে তার প্রত্যেকটার মান হচ্ছে এই ইকুয়েশন 3 দিয়ে আমরা এক্সপ্রেস করতে পারবো। তাহলে দেখো এখানে একটা টিও আছে, তার মানে কনসেন্ট্রেশনের টার্ম এখানে আছে এবং এখানে আছে ইফেক্টটা ইনক্লুডেড। তাহলে এই যে দুইটা মডিফাই করে এখানে আমরা একটা নতুন ইকুয়েশন দিলাম, এইটাই হচ্ছে মডিফাইড ফ্লোরি-হাগিংস ইকুয়েশন। এটা অনেক কথা লেখা আছে, কিন্তু মেইন কথাটা হচ্ছে যে এখানে আমরা প্রথমে ইন্টারঅ্যাকশন প্যারামিটার যখন বের করেছিল ফ্লোরি-হাগিংস, সেখানে কনসেন্ট্রেশনের ডিপেন্ডেন্সের জন্য কোনো টার্ম ইউজ করা হয় নাই। তো সেই জিনিসটাকে ওভারকাম করার জন্য একটা ইম্পেরিক্যাল ইকুয়েশন দেওয়া হচ্ছে ফ্রি এনার্জির জন্য, যেটা ওই টার্মসটাকে কনসেন্ট্রেশন টার্মসটাকে ইনকর্পোরেট করে সেই ইকুয়েশনটা হচ্ছে ইকুয়েশন 1, যেটা হচ্ছে মডিফাইড ফ্লোরি-হাগিংস থিওরি, যেখানে কনসেন্ট্রেশন টার্মসটাও ইনক্লুডেড। এবং এই যে জিটা সেইটাকে আমরা এই কনসেন্ট্রেশনের টার্মসে আনার জন্য ফাই এর পাওয়ার সিরিজের একটা এক্সপ্রেশনের মাধ্যমে কনসেন্ট্রেশন টার্মটা ইনক্লুড করলাম, এবং ইন্ডিভিজুয়ালি জি গুলোর জন্য এই ইকুয়েশনটা সেখানে আমরা দেখলাম যে তার টেম্পারেচার টার্মসটাও ইনক্লুডেড। তাহলে এই যে কনসেপ্টটাকে ইনক্লুড করার জন্য যে ইম্পেরিক্যাল ফর্মুলাটা দেওয়া হচ্ছে সেইটাই হচ্ছে আসলে ফ্লোরি-হাগিংস মডিফাইড ইকুয়েশন। কখনো আসলে খুব সংক্ষেপে 0.5 এক নাম্বারের জন্য আসবে যে হোয়াট ইজ মডিফাইড ফ্লোরি-হাগিংস থিওরি এবং কেন এটা আনা হলো। তোমরা জাস্ট এই ইকুয়েশনটা দিয়ে বলবা যে এখানে কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্সটা ছিল না ইন্টারঅ্যাকশন প্যারামিটারে, সেটা ইনক্লুড করে এই ইকুয়েশনটা আনা হয়েছে এবং জিটা এইভাবে আমরা ডিফাইন করেছি, তাহলেই আনসারটা হয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি তোমার মডিফাইড ফ্লোরি-হাগিংস থিওরি। আমরা থার্মোডাইনামিক্স অফ পলিমার সলিউশন এই পর্যন্তই, একটু কালেকশন সহ। নেক্সট আমরা দেখব তোমার এখানে ফেজ ইকুইলিব্রিয়া অথবা ফেজ ডায়াগ্রাম। তো ফেজ ডায়াগ্রামটা আমরা কি করি, সাধারণত একটা সলিউট অথবা এই ক্ষেত্রে পলিমার যখন সলিউশনে যাবে সে কোন ফেজে থাকবে সলিউশনে। তো কোন ফেজে থাকা মানে হচ্ছে সেটা কি সলিউবল হবে নাকি ইনসলিউবল হবে নাকি পার্শিয়ালি সলিউবল হবে, এই যে জিনিসগুলা যে ডায়াগ্রামটা এক্সপ্রেস করবে ফেজ ইকুইলিব্রিয়াম বা ফেজ ডায়াগ্রাম। এইটা একটা ফেজ ডায়াগ্রাম যেটা থার্মোডাইনামিক তোমার ডেল্টা জি এবং এইদিকে হচ্ছে ডেল্টা জি, এইদিকে হচ্ছে কম্পোজিশন, এই গ্রাফের মাধ্যমে এক্সপ্রেস করা হচ্ছে। একদিকে হচ্ছে ডেল্টা জি আর এদিকে হচ্ছে কম্পোজিশন, মানে বিভিন্ন পলিমার অ্যামাউন্টের পলিমার দিলে যে বিভিন্ন কম্পোজিশনের সলিউশন পাওয়া যাবে সেইটা এখানে প্লট করা হয়েছে। এইদিকে হচ্ছে ডেল্টা জি, এখানে দেখো ডেল্টা জি প্লাস আর এইদিকে হচ্ছে মাইনাস। তাহলে আমরা প্রথমেই যদি জানতে চাই যে সলিউবল হবে কি হবে না পলিমারটা সলিউশনে, তাহলে আমাদেরকে এই ইকুয়েশনে আসতে হবে, ফ্রি এনার্জির ইকুয়েশন। তোমরা সবাই জানো যে ডেল্টা জি যখন নেগেটিভ হয় তখন হচ্ছে সলিউবল হয়, সেটা হচ্ছে সিদ্ধ কথা। এখন এখানে একটু কিছু কমপ্লিকেশনস আছে, সেটাই হবে। তাছাড়া আরেকটা জিনিস এখানে আছে, সেই জন্য 3 ডিপেন্ডেন্স অফ ডেল্টা জি, 3 ধরনের ঘটনা ঘটে কম্পোজিশনের সাথে ডেল্টা জি এর ভ্যালু, সেই যে ডায়াগ্রামটা সেই ডায়াগ্রাম। আমরা যদি এক এক করে এই 3টা কি ঘটনা এখানে আছে একটু ব্যাখ্যা করি। প্রথমে দেখো বলা হচ্ছে ইফ ডেল্টা জি ইজ পজিটিভ ওভার এন্টায়ার কম্পোজিশন রেঞ্জ, পলিমার এন্ড সলভেন্ট আর কমপ্লিটলি মিসেবল ওভার দ্য কমপ্লিট কম্পোজিশন রেঞ্জ। তার মানে এই যে কম্পোজিশন রেঞ্জটা একেবারে কমপ্লিট কম্পোজিশন রেঞ্জ, এখানে পুরোটা ক্ষেত্রেই ডেল্টা জি এর ভ্যালু পজিটিভ, এটা পজিটিভ এদিকে নেগেটিভ, সো কোনোটাই নেগেটিভে জানে ফুললি পজিটিভ। সো এক নাম্বার যে কন্ডিশনটা, তাহলে আমরা বলতে পারবো যে জি এর ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে কমপ্লিটলি ইমমিসিবল হবে পলিমার এবং সলভেন্ট, কমপ্লিটলি ইমমিসিবল। এটা এক নাম্বার গ্রাফ দিয়ে দেখানো হচ্ছে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে 2 and 3 এখানে সরি দুইটা পসিবিলিটি, একটা পার্শিয়াল মিসিবিলিটি একটা কমপ্লিট মিসিবিলিটি বলা হচ্ছে। এটা 2 এটা 3। আমরা প্রথমে 3টা একটু এক্সপ্রেস করি, এটা ইজিয়ার, তারপরে 2 তে যাব। সেখানে বলা হচ্ছে যে ফর টোটাল মিসিবিলিটি ইট ইজ নেসেসারি দ্যাট ডেল্টা জি smaller than
second derivative of delta G with respect to volume of solvent or polymer be greater than 0 as shown by the curve 3. আচ্ছা, তাহলে এখানে বলছে যে যদি এটা less than 0 মানে নেগেটিভ হয় এন্টায়ার কম্পোজিট রেঞ্জে, তাহলে অবশ্যই কমপ্লিটলি সলিউবল হবে। তাহলে এক নাম্বার কন্ডিশন হচ্ছে এটা নেগেটিভ হতে হবে হোল কম্পোজিশন রেঞ্জে, তাহলে কমপ্লিটলি সলিউবল হবে, এটা 3 নাম্বার কন্ডিশন যেটা। এবং আরেকটা কন্ডিশন হচ্ছে কমপ্লিটলি সলিউবিলিটি হওয়ার যে ডেল্টা জিটা উইথ রেসপেক্ট টু সেকেন্ড ডেরিভেটিভ অফ দ্য ডেল্টা জি উইথ রেসপেক্ট টু সলভেন্ট ভলিউম সেটা গ্রেটার দেন 0 হতে হবে। তাহলে এই দুই কন্ডিশন থাকলে পলিমারটা কমপ্লিটলি সলিউবল হবে সলভেন্টে। এক নাম্বার হচ্ছে ডেল্টা জি নেগেটিভ হতে হবে এন্টায়ার কম্পোজিশন রেঞ্জ, এবং সেকেন্ডটা হচ্ছে যে সেকেন্ড ডেরিভেটিভ অফ ডেল্টা জি উইথ রেসপেক্ট টু ভলিউম অফ সলভেন্ট পলিমার এটা হতে হবে গ্রেটার দেন 0। তাহলে এই কন্ডিশনটা ফুলফিল করলে কমপ্লিটলি সলিউবল হবে। তাহলে এটা কমপ্লিটলি ইনসলিউবল যখন ডেল্টা জিটা পজিটিভ হবে এন্টায়ার কম্পোজিশন রেঞ্জে, কমপ্লিটলি সলিউবল যখন ডেল্টা জিটা নেগেটিভ হবে এন্টায়ার কম্পোজিশন রেঞ্জে। এখন যেটা হচ্ছে আরেকটা কন্ডিশন সেটা হচ্ছে যে প্লট নাম্বার 2, এই যে দেখেন একটু এরকম এস এর মতো হয়ে আছে, সেটা এইটা যখন থাকবে তখন এই যে মিনিমাম দুইটা আসছে সেখানে কি হবে ফেজ সেপারেশন হবে, তার মানে এখানে পার্শিয়ালি সলিউবল হবে পলিমারটা সলিউশনের মধ্যে। তাহলে এই 3 ধরনের কন্ডিশনটাকে দেখিয়ে যে ফেজ ডায়াগ্রামটা যেই ছবিটা এটাই হচ্ছে ফেজ ডায়াগ্রাম অফ পলিমার। তোমাদের যদি জানতে চাওয়া হয় যে ফেজ ইকুইলিব্রিয়াম ফেজ ডায়াগ্রামটা ডেসক্রাইব করো, তোমরা প্রথমে এই ছবিটা আঁকবা, বলবা যে এই ছবিটা হচ্ছে ডেল্টা জি, তার সাথে ডিফারেন্ট কম্পোজিশন অফ পলিমারের একটা ফেজ ডায়াগ্রাম। এখান থেকে আমরা দেখতে পারবো যে কখন পলিমারটা কমপ্লিটলি সলিউশনে যাবে, কখন যাবে না, কখন পার্শিয়ালি যাবে। তাহলে কিভাবে সেটা আমরা ব্যাখ্যা করব, এই 3 ধরনের ডিপেন্ডেন্সিটা আমরা এইভাবে ব্যাখ্যা করে দিবা। কম্পোজিশন রেঞ্জে ডেল্টা জিটা পজিটিভ হয় তাহলে এটা কমপ্লিটলি ইমমিসিবল। যদি এন্টায়ার কম্পোজিশন রেঞ্জে ডেল্টা জিটা নেগেটিভ হয় এবং সেকেন্ড ডেরিভেটিভ অফ ডেল্টা জি ইন রেসপেক্ট টু সলভেন্ট ভলিউম অফ সলভেন্ট সেটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে কমপ্লিটলি মিসিবল হবে। আর যদি এই দুইটা মিনিমা যেখানে দেখা যাচ্ছে এই ডেল্টা জি এর ভ্যালুর ক্ষেত্রে সেখানে এটা ফেজ সেপারেশন হবে, মানে পার্শিয়ালি মিসিবল হবে। তাহলে এই 3টা কন্ডিশন বর্ণনা করলেই তোমার ফেজ ডায়াগ্রামটা ডেসক্রাইব করা হবে কমপ্লিটলি। এটাই হচ্ছে ফেজ ডায়াগ্রাম অফ পলিমার সলিউশন। আচ্ছা, এরপরে আরো কিছু কয়েকটা জিনিস আছে সেটা আমরা দেখব। এখানে বলা হচ্ছে প্রেডিকশন অফ সলিবিলিটিস। তাহলে আমরা তো ফেজ ডায়াগ্রাম থেকে প্রেডিক্ট করতে পারি, তাছাড়াও কি আরো কিছু দিয়ে প্রেডিক্ট করা যাবে? তাহলে বলা হচ্ছে যে সলিবিলিটি প্যারামিটার ডেল্টা এইটার সাথে যদি ইন্টারঅ্যাকশন প্যারামিটার তার একটা রিলেশন তাইলে এটা প্রেডিক্ট করা যাবে যে পলিমারটা সলিউবল হবে নাকি সলিউবল হবে না। আমি আবার বলছি যে কিভাবে আমরা প্রেডিক্ট করব, আমরা যদি সলিবিলিটি প্যারামিটার ডেল্টা তার সাথে ইন্টারঅ্যাকশন প্যারামিটার এইটার একটা রিলেশন তৈরি করতে পারি তাহলে সেখান থেকে প্রেডিক্ট করা যায়। জেনারেলি আমাদের এক্সপেরিমেন্টালি আমরা যা দেখি সেইটার একটা প্রেডিকশন এখানে আছে, সেখানে বলা হচ্ছে যে সলিবিলিটি প্যারামিটার অফ সলভেন্ট এবং সলিবিলিটি প্যারামিটার অফ সলিউট এই দুইটা যদি সমান হয় তাহলে পলিমারটা সলিউবল হয় সলভেন্টের মধ্যে। তাহলে আমরা এখানে দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে এইটার সাথে এটার রিলেশন তৈরি হলে সেখান থেকে আমরা প্রেডিক্ট করতে পারবো, অথবা জেনারেলি আমরা বলতে পারি যে যখন সলিবিলিটি প্যারামিটার অফ পলিমার এন্ড সলিবিলিটি প্যারামিটার অফ সলভেন্ট সমান হয় তখন এটা সলিউবল হবে পলিমারটা সলিউশনের মধ্যে। এই যে ডেল্টা জিনিসটা কি তোমরা জানো, তারপর আমি একটু বলছি। সলিবিলিটি প্যারামিটার হচ্ছে কোহেসিভ এনার্জির সাথে এইভাবে রিলেটেড। এই টার্মটা হচ্ছে এইটা আবার হচ্ছে তোমার মোলার এনার্জি অফ ভ্যাপারাইজেশন, এই পুরো জিনিসটা হচ্ছে মোলার এনার্জি অফ ভ্যাপারাইজেশন। তাহলে ডেল্টা সলিবিলিটি প্যারামিটার ডেল্টাকে আমরা এই দুইটা ইকুয়েশনের মাধ্যমে এক্সপ্রেস করতে পারি, আইদার এইটা অথবা এই জিনিসটা। এখানে হচ্ছে এটা মোলার ভলিউম এবং এটা এই ইটা হচ্ছে ই টু দি পাওয়ার ভি আই, এটা হচ্ছে এনার্জি চেঞ্জ আপন আইসোথার্মাল ভ্যাপারাইজেশন অফ স্যাচুরেটেড লিকুইড টু দ্য আইডিয়াল গ্যাস। তাহলে এনার্জি অফ ভ্যাপারাইজেশন এটা হচ্ছে মোলার ভলিউম। তো এই ইকুয়েশনটা দিয়ে আমরা এই ডেল্টাকে এক্সপ্রেস করতে পারি। আচ্ছা, এখন এই যে সলিবিলিটি প্যারামিটার ফর দ্য সলভেন্ট এন্ড পলিমার, এইখান থেকে এর সাথে এনথালপি এই একটা রিলেশন আছে, এটা স্ক্যাচার্ড হিলডিব্রান্ড ইকুয়েশনের মাধ্যমে এস্টাবলিশ করা একটা রিলেশনশিপ। আমি জানি না তোমরা ফিজিক্যাল বায়োফিজিক্যাল কেমিস্ট্রি কত দূর পড়েছো, এই স্ক্যাচার্ড হিলডিব্রান্ড ইকুয়েশনটা খুব ইম্পর্টেন্ট, একটা জায়গায় এসে দেখবা।
কাজে লাগবে সেটা অন্যভাবে এক্সপ্রেস করা হয়েছে। এই স্ক্যাটার্ড হিলডিব্রান্ড ইকুয়েশনের মাধ্যমে আমরা এই যে এনথালপি অফ পলিমার সলিউশন সেটার সাথে আমরা সলিবিলিটি প্যারামিটার, এটা হচ্ছে সলভেন্ট এবং সলিউট, তার সাথে একটা রিলেশন তৈরি করতে পারি কিভাবে। স্ক্যাটার্ড হিলডিব্রান্ড ইকুয়েশনের মাধ্যমে আমরা এনথালপি অফ পলিমার সলিউশন তার একটা রিলেশন ইন টার্মস অফ সলিবিলিটি প্যারামিটার, একটা এস্টাবলিশ রিলেশন, এইভাবে আমরা লিখতে পারি। আর একটা রিলেশন আছে এই তোমার এটা হচ্ছে ফ্রোডি হাকিংস থিওরি থেকে আমরা যে এনথালপিটা পেয়েছিলাম সেটা হচ্ছে এই জিনিসটা। তাহলে দেখো এখানে আমরা এটা বললাম স্ক্যাটার্ড হিলডিব্রান্ড থেকে আমরা এনথালপিটা লিখতে পারি এইভাবে, আর আমাদের ফ্রোডি হাকিংস থেকে আমরা অলরেডি জানি এনথালপি হচ্ছে এই এক্সপ্রেশনটা। এই দুইটা যদি আমরা একসাথে করি তাহলে আমাদের এই যে উদ্দেশ্য ছিল যে ইন্টারঅ্যাকশন প্যারামিটারের সাথে সলিবিলিটি প্যারামিটার রিলেশন তৈরি করা, সেই রিলেশনটা আমরা এখানে তৈরি করছি। তাহলে এইটার মাধ্যমে আমরা এটা প্রেডিক্ট করতে পারবো। এই হচ্ছে আমাদের প্রেডিকশন অফ সলিবিলিটি। আমরা কিভাবে পলিমারটাকে সলিউশন যাবে কি যাবে না সেইটার প্রেডিকশন কিভাবে করব। তাহলে আমরা বললাম যে এই সলিবিলিটি প্যারামিটারের সাথে ইন্টারঅ্যাকশন প্যারামিটারের রিলেশন থেকে আমরা করতে পারি। সেই রিলেশনটা ডিরাইভ কিভাবে করলাম আমরা দেখালাম সংক্ষেপে। অথবা জেনারেলি আমরা বলতে পারি যদি solubility parameter of solute and polymer and solvent becomes equal, তাহলে সেই ক্ষেত্রেও সেটা সলিউবল হবে। এটা একটা জাস্ট একটা ছোট্ট একটা জিনিস যে কিভাবে আমরা সলিবিলিটিটাকে প্রেডিক্ট করতে পারবো, সেই সলিউশনটা এখানে পাওয়া যাচ্ছে। এরপরে আমরা যে অংশটা দেখবো আজকে, আমরা খুব বেশি যাব না আজকে, আমি দুইটা মলিকুলার ওয়েট ডিটারমিনেশনের পদ্ধতি বর্ণনা করে আজকে শেষ করে দিব। মলিকুলার ওয়েটটা কিভাবে আমরা ডিটারমাইন করতে পারি, এটা হচ্ছে তোমাদের লাস্ট অংশটা এই চ্যাপ্টারের। সেটা হচ্ছে তাহলে আমরা অনেকভাবেই পারি, তোমরা জানো আমরা এখানে মেনলি 4টা ডিফারেন্ট পদ্ধতি দেখাবো তোমাদের মলিকুলার ওয়েট ডিটারমাইন। প্রথমে হচ্ছে মেমব্রেন অসমোমেট্রি। সেই মেথডে তোমরা সবসময় মনে রাখবা যখন কোনো মেথড ডেসক্রাইব করবা সেই মেথডে কোন ধরনের মলিকুলার ওয়েট পাওয়া যায়। আমরা জানি যে নাম্বার এভারেজ, ওয়েট এভারেজ এবং ভিসকোসিটি এভারেজ, 3 ধরনের মলিকুলার ওয়েট আমাদের আছে। আমরা চেষ্টা করব প্রত্যেকটার জন্য একটা করে এক্সাম্পল দিতে। তাহলে আমরা এই যে মেমব্রেন অসমোমেট্রিটা যখন ডেসক্রাইব করছি, এইটা হচ্ছে তোমার নাম্বার এভারেজ মলিকুলার ওয়েটের জন্য সবচাইতে ভালো একটা পদ্ধতি। স্পেশালি কোলিগেটিভ প্রপার্টিজ মেজার করে যখন আমরা মাপতে চাই মলিকুলার ওয়েটটা, তার মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে এই মেমব্রেন অসমোমেট্রিটা। এইটার মাধ্যমে আমরা নাম্বার এভারেজ মলিকুলার ওয়েটটা পেতে পারি। আচ্ছা, এরপরে যে বড় একটা অংশ লেখা, এটা আমি ব্যাখ্যা করব, তোমাদের পরীক্ষার মধ্যে অ্যাবসলিউটলি এটা দেওয়ার দরকার নাই। এখানে আমরা তোমার অসমোটিক প্রেসার কি জিনিস সেটা ব্যাখ্যা করবো একটু, সেটা তোমাদের জানা আছে, তারপরে জানার জন্য দেওয়ার দরকার নাই পরীক্ষায়, এখান থেকে সরাসরি এখানে চলে আসবা। আচ্ছা, তাহলে অসমোটিক প্রেসার কি সেটা এখানে ব্যাখ্যা করা হচ্ছে, আমি এমনি বলছি তোমাদের। এখানে দুটো চেম্বার আছে, একটাতে সলিউশন, একটাতে সলভেন্ট, এবং এখানে সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে সেপারেট করা। তো তোমরা জানো যে অসমোসিস কি হয়, সলভেন্ট গুলো সলিউশনে যায়। এখানে দুটো ক্যাপিলারি দেওয়া আছে, তুমি দেখবা যে যখন সলভেন্ট আসতে থাকবে এই ক্যাপিলারি সলিউশনটা উপরের দিকে উঠতে যাবে, কিছুক্ষণ ওঠার পরে এই উপরের দিকে ওঠাটা বন্ধ হয়ে যাবে। তাহলে এই যে তোমার হাইটের চেঞ্জ, আগে যেখানে ছিল এরপর আস্তে আস্তে উঠে যেখানে এসে অসমোসিসটা বন্ধ হয়ে গেল, সেই কলামের যে প্রেসারটা এখানে এইচ দিয়ে দেখানো হচ্ছে, সেইটাই হচ্ছে অসমোটিক প্রেসার। এটা একটি সিম্পল ঘটনা, এইভাবে আমরা এক্সপ্রেস করতে পারি। এটা হচ্ছে অসমোটিক প্রেসার তোমাদের বোঝানোর জন্য। তাহলে এই অসমোটিক প্রেসার থেকে আমরা পলিমারের মলিকুলার ওয়েটটা কিভাবে বের করতে পারি, তাহলে দেখো এখানে কেমিক্যাল পটেনশিয়াল অ্যাক্টিভিটি, এই দুইটার সাথে অসমোটিক প্রেসারের একটা রিলেশন আছে। সেটা হচ্ছে ইকুয়েশন 1 নাম্বার দিয়ে আমরা সেই রিলেশনটা দেখাতে পারি। এটা হচ্ছে কেমিক্যাল পটেনশিয়াল, এটা হচ্ছে অ্যাক্টিভিটি অফ দ্য সলিউশন, তার সাথে অসমোটিক প্রেসারের হচ্ছে এই রিলেশনশিপটা। এখন এখানে এই যে অ্যাক্টিভিটিটা লন A1, এইটাকে আমরা রিপ্লেস করতে পারবো ফ্রোডি হাগিংস এর একটা এক্সপ্রেশন আছে সলভেন্ট অ্যাক্টিভিটির জন্য লন A1, সেটা হচ্ছে এই এক্সপ্রেশনটা। এটা ফ্রোডি হাগিংস এর এক্সপ্রেশন ফর সলভেন্ট অ্যাক্টিভিটি লন A1 হচ্ছে এই জিনিসটার মাধ্যমে আমরা এক্সপ্রেস করতে পারি ফ্রম ফ্রোডি হাগিংস। এখন এইখানে এই লন A1টাকে যদি আমরা এই ভ্যালু দিয়ে রিপ্লেস করি এবং একটু রিঅ্যারেঞ্জ করি, তাহলে দেখো এই ইকুয়েশনটা পাওয়া যায় আমাদের, ইকুয়েশন 2। এটা হচ্ছে অসমোটিক প্রেসার RTV1 দেন দিস ওয়ান। তাহলে এইভাবে আমরা অসমোটিক প্রেসারটা এই ইকুয়েশন থেকে পেতে পারি। এটাকে আরেকটু সিম্পলিফাই করার জন্য আমরা কি করলাম, এই যে লগারিদমটা
এটাকে এক্সপানশন করলাম আমরা টেইলর সিরিজে, এবং এই যে ভলিউম ফ্র্যাকশন ফাই, এটাকে আমরা সি দিয়ে রিপ্লেস করব। ফাইয়ের সাথে সি এর সম্পর্কটা হচ্ছে এইটা। তাহলে 1 নাম্বার আমরা লগারিদমটাকে এক্সপ্রেস করলাম টেইলর সিরিজে, এবং ইন্টারঅ্যাকশন ভলিউম ফ্র্যাকশনটাকে রিপ্লেস করলাম কনসেন্ট্রেশন দিয়ে। এই যদি রিপ্লেস করলে এই ইকুয়েশন 4 আসবে ইকুয়েশন 2 থেকে। এটা হচ্ছে পাই বাই সি আরটিএম দিস ওয়ান। এটা হচ্ছে আরেকটা এক্সপ্রেশন অসমোটিক প্রেসারের। ফাইনালি আমরা এটাকে আরেকটু মডিফাই করে আমাদের যেই জিনিসটা খুব ইজিলি আমরা ব্যবহার করতে পারবো ওই ফর্মে এই ইকুয়েশনটাকে নিয়ে আসলাম। এটা হচ্ছে ইকুয়েশন 5। এইটাই হচ্ছে অসমোটিক প্রেসারের সাথে কনসেন্ট্রেশনের ফাইনাল রিলেশনশিপটা। তোমরা ওইভাবে স্টেপ ওয়াইজ দেখে এই ইকুয়েশনে আনবা। এরপরে দেখো আমরা যখন ডাইলিউট সলিউশনটা চিন্তা করব, তখন এই যে কনসেন্ট্রেশনের স্কোয়ার এবং তার হায়ার টার্মস গুলো আসলে ইনসিগনিফিকেন্ট, এমনিতেই কম, স্কোয়ার করলে আরো খুবই কম হবে। আমরা ইজিলি এই হায়ার টার্মস গুলাকে আমরা অমিট করতে পারি এখান থেকে। এইটা যদি অমিট করি, তাহলে তুমি দেখো আমি যদি পায়ের নিচে আর টি সি এটা নিয়ে আসি এইদিকে, তাহলে এইদিকে থাকে 1/mn প্লাস a2c। এই ইকুয়েশনটা কিসের ইকুয়েশন হবে? এটা হবে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, তাই না? এটা একটা সোজা স্ট্রেট লাইনের ইকুয়েশন আমরা পেয়ে যাচ্ছি। এই জিনিসটাকে যদি আমরা এখানে নিয়ে আসি, পাই আর টি বাই সি ইকুয়ালস টু 1/mn প্লাস a2c। তাহলে এখান থেকে আমরা এই পাই আর টি সি ভার্সেস কনসেন্ট্রেশন যদি একটা প্লট করি, তাহলে এরকম একটা স্ট্রেট লাইন হবে, যার স্লোপটা হবে a2 আর ইন্টারসেপ্টটা হবে এই 1/mn, কারণ এটা হচ্ছে কনসেন্ট্রেশন আর এটা হচ্ছে স্লোপ ইনটু ভেরিয়েবলসটা সিটা, তাহলে আমরা প্লট করলাম। তাহলে এখানে এই যে প্লটটা আমরা করলাম, তাহলে ইন্টারসেপ্ট থেকে আমরা 1/n এখান মলিকুলার ওয়েটটা বের করতে পারবো। তাহলে এইটা হচ্ছে আমাদের অসমোটিক প্রেসার মেথড টু ডিটারমাইন দ্য মলিকুলার ওয়েট অফ এ পলিমার সলিউশন, নাম্বার এভারেজ মলিকুলার ওয়েট। আমি আবার একটু দেখাচ্ছি যে আমরা নাম্বার এভারেজ মলিকুলার ওয়েটের জন্য বেস্ট পদ্ধতি হচ্ছে অসমোমেট্রি, কোলিগেটিভ প্রপার্টি মেজার করে যদি করতে চাই। এই অসমোটিক প্রেসার জিনিসটা হচ্ছে এই ধরনের একটা সিস্টেম, যেখান থেকে অসমোসিসটা যেই হাইটে যে স্টপ হবে সেইটাই হচ্ছে অসমোটিক প্রেসার। এই অসমোটিক প্রেসারটাকে আমরা তোমার এটা কেমিক্যাল পটেনশিয়াল এবং অথবা কেমিক্যাল অ্যাক্টিভিটি, সলিউশনের অ্যাক্টিভিটি, এই দুইটার সাথে ইকুয়েশন 1 দিয়ে রিলেট করতে পারি। এবং এখানে যে লন a1 অ্যাক্টিভিটি, সেটা আমরা ফ্লোরি হাগিংস এর আরেকটা ইকুয়েশন থেকে রিপ্লেস করলে ইকুয়েশন 2 পাওয়া যাবে অসমোটিক প্রেসারের জন্য। এইটাকে আমরা এখন এই লগারিদম টার্মকে আমরা টেইলর সিরিজে এক্সপান্ড করব, এবং ভলিউম ফ্র্যাকশনটাকে সি দিয়ে কনসেন্ট্রেশন দিয়ে রিপ্লেস করলে আমাদের ইকুয়েশন 4 পাওয়া যাবে। সেই আরেকটু যদি আমরা রিঅ্যারেঞ্জ এবং মডিফাই করি, তাহলে আমরা ইকুয়েশন 5 পাওয়া যাবে। এটা হচ্ছে আমাদের টার্গেট ইকুয়েশনটা। এখানে আমরা এসে বললাম যে যদি ডাইলিউট সলিউশনের জন্য আমরা এই মলিকুলার ওয়েটটা ডিটারমাইন করতে চাই, তাহলে কনসেন্ট্রেশনের স্কোয়ার অথবা কিউব এই টার্মগুলা ইনসিগনিফিকেন্ট হবে। সেটা যদি আমরা নেগলেক্ট করি, তাহলে আলটিমেটলি আমাদের একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন পাওয়া যাবে, যেখানে পাই আর টি বাই সি ভার্সেস কনসেন্ট্রেশন যদি আমরা প্লট করি, তাহলে তার যে ইন্টারসেপ্টটা সেখান থেকে আমরা এই মলিকুলার ওয়েটটা বের করতে পারবো। তাহলে এটা হচ্ছে তোমার অসমোটিক প্রেসার বের পদ্ধতিতে আমরা কিভাবে মলিকুলার ওয়েটটা বের করতে পারি। লাস্ট ওয়ান আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে ভিস্কোমেট্রিক মেথডে কিভাবে পলিমারের মলিকুলার ওয়েটটা বের করা যায়। তোমরা জানো ভিসকোসিটি ডেফিনেশন আমি আর গেলাম না, এটা কমন ডেফিনেশন। তবে অনেকগুলো ভিসকোসিটি ডেফিনেশন জানতে হবে তোমাদেরকে পদ্ধতিতে, কারণ আমরা ইন্ট্রিনসিক ভিসকোসিটি which is this one, এই কনসেন্ট্রেশনের মতো থার্ড ব্র্যাকেটের মধ্যে এটার এক্সপ্রেশনটা, এটা হচ্ছে ইন্ট্রিনসিক ভিসকোসিটি, সেইটার সাথে পলিমারের মলিকুলার ওয়েটের রিলেশন আছে। এটা একটু মনে রাখো, প্রথমে এই কথাটা বলতে হবে। ইন্ট্রিনসিক ভিসকোসিটি থেকে আমরা পলিমারের মলিকুলার ওয়েটটা বের করতে পারি। ইন্ট্রিনসিক ভিসকোসিটিটা তুমি মেজার করতে পারবে না, এটাকে বের করতে হবে ক্যালকুলেট করে। কিভাবে করব সেই কথাটা এর মাধ্যমে তুমি বর্ণনা করবা। অনেকগুলো ভিসকোসিটি ডিফাইন করে তারপরে ইন্ট্রিনসিক ভিসকোসিটিতে আসতে হবে। আমরা প্রথমে দেখি যে কি কি ভিসকোসিটি ডিফাইন করতে হবে। এক নাম্বার হচ্ছে রিলেটিভ ভিসকোসিটি, এইটা হচ্ছে তোমার সলিউশনের ভিসকোসিটি, এটা হচ্ছে সলভেন্টের, এই জন্য এটাকে বলা হয় রিলেটিভ ভিসকোসিটি এনআর। ফার্স্টে আমরা ডিফাইন করলাম রিলেটিভ ভিসকোসিটি এনআর। এরপরে হচ্ছে স্পেসিফিক ভিসকোসিটি, সেটা nr-1, সেটার থেকে আমরা স্পেসিফিক ভিসকোসিটিটা পাই। ফার্স্টে হচ্ছে রিলেটিভ ভিসকোসিটি,
এরপরে স্পেসিফিক ভিসকোসিটি এনএসপি ইটা এসপি, এটা রিলেটিভ -1, সেখান থেকে পাওয়া যাবে। এরপরে পাওয়া যাবে তোমার রিডিউস ভিসকোসিটি, সেটা হচ্ছে যে স্পেসিফিক ভিসকোসিটিকে কনসেন্ট্রেশন দিয়ে ডিভাইড করলে রিডিউস ভিসকোসিটি পাওয়া যাবে। আরেকটা ভিসকোসিটি হচ্ছে ইনহেরেন্ট ভিসকোসিটি, যে লন অফ রিলেটিভ ভিসকোসিটিকে কনসেন্ট্রেশন দিয়ে ডিভাইড করলে ইনহেরেন্ট ভিসকোসিটি পাওয়া যাবে। দেখো আমরা প্রথমে রিলেটিভটাকে ডিফাইন করলাম, সেই রিলেটিভ থেকে আসতে হচ্ছে আমাদের স্পেসিফিক ভিসকোসিটি থেকে, সেখান থেকে আসতেছি আমরা রিডিউস এবং ইনহেরেন্ট ভিসকোসিটিতে, ওই সবগুলো ডিফাইন করতে হবে। এখন এটা একটু পরে আসি, আমি গ্রাফে চলে যাই। ইনহেরেন্ট এবং রেডিউস এই দুইটা ভিসকোসিটিকে যদি আমি প্লট করি কনসেন্ট্রেশনের এগেইনস্টে, এই রেডিউস অথবা ইনহেরেন্ট এই দুইটা ভিসকোসিটি আমরা যদি কনসেন্ট্রেশন এগেইনস্টে প্লট করি, তাহলে এই প্লটটাকে যদি আমরা ইন্টারসেপ্ট এক্সট্রাপোলেট করি, বললে জিরো কনসেন্ট্রেশনে যেখানে এসে এই লাইনগুলা মিলিত হবে সেইটাই হচ্ছে তার ইন্ট্রিনসিক ভিসকোসিটি। তাহলে আমরা এত কিছু করার পরে এই গ্রাফের মাধ্যমে ইন্ট্রিনসিক ভিসকোসিটিটাকে বের করতে পারবো। এখানে ম্যাথমেটিক্যালি দেখো লেখা হয়েছে যে এটা হচ্ছে রিডিউস ভিসকোসিটি এট কনসেন্ট্রেশন 0 অথবা ইনহেরেন্ট ভিসকোসিটি এট কনসেন্ট্রেশন 0 হচ্ছে আমাদের সেই ইন্ট্রিনসিক ভিসকোসিটি। তাহলে আমরা এই ভিসকোসিটি ভিসকোমেট্রিক মেথডে যখন বের করতে যাব, প্রথমে আমরা বলবো ইন্ট্রিনসিক ভিসকোসিটির সাথে পলিমারের মলিকুলার ওয়েটটা রিলেটেড। এখন ইন্ট্রিনসিক ভিসকোসিটিটা আমরা এই ভাবে বের করতে পারবো। ইন্ট্রিনসিক ভিসকোসিটি বের হওয়ার সাথে সাথে আমরা যেটা করব সেটা আমরা এই ইকুয়েশনে মার্ক সাকুরাডা ইকুয়েশন এখানে যদি আমরা বসাই, তাহলে এখান থেকে আমাদের এই মলিকুলার ওয়েটটা পাওয়া যাবে। আর এই জিনিসগুলো দেখার পরে এইগুলো তুমি একটু ব্যাখ্যা করবা কোনটা কি জিনিস, পর্যন্ত দিলেই তোমার আনসারটা হয়ে যাবে। এই জিনিসগুলো আমি একটু ব্যাখ্যা করছি, আমি কেন লিখলাম এখানে, এই পর্যন্ত দিবা তোমরা যখন বলা হবে যে ভিসকোসিটিটা বের করো ভিসকোমেট্রিক মেথডে। আচ্ছা, এখন এইটার ডেফিনেশনটা তোমরা জানো, তবে আমি একটু দিয়ে রেখেছি যে ভিসকোসিটি এভারেজ মলিকুলার কিভাবে ডিফাইন করা হয়। আর এখানে যদি আমরা একটা লগারিদম নেই, তাহলে এই ইকুয়েশনটা পাওয়া যায়। এই ইকুয়েশন থেকে যেটা করা হয়, লগ ইটা ভার্সেস লগ এম ডাব্লিউ বা এম এন যাই আমরা প্লট করি না কেন, তার ইন্টারসেপ্ট এবং তোমার স্লোপ থেকে কে এবং এ এর মানটা পাওয়া যায়। তুমি এই ইকুয়েশনে দেখো কে এবং এ এই জিনিসগুলো কিন্তু তোমার লাগবে। আমি কিন্তু ইন্ট্রিনসিক ভিসকোসিটি পাচ্ছি, এখান থেকে এই মলিকুলার ওয়েটটা বের করার জন্য কে এবং এর ভ্যালুটা পাওয়া যাবে। সেইটা কিভাবে বের করা যায় সেটা আমরা এখান থেকে দেখিয়েছি। এটা আসলে বের করা আছে সলভেন্ট এবং পলিমারের জন্য, দেখবা তোমরা একটা চার্ট দেওয়া থাকে, সেই চার্ট থেকে আমরা এই ভ্যালুগুলা বের করি আর কি। তাহলে এই ইকুয়েশনে আমাদের সেই ভিসকোসিটিটা মলিকুলার ওয়েটটা পাওয়া যাবে ফ্রম ইন্ট্রিনসিক ভিসকোসিটি। তাহলে আজকে এই পর্যন্তই থাক। আজকে আমরা মোটামুটি মলিকুলার ওয়েটের দুইটা দেখলাম, আর আমাদের তোমার এখানে আরো কিছু জিনিস ছিল, ফ্লোরি হাগিংস থিওরিটা কিছুটা আমরা মডিফাই করলাম, করে আমরা মলিকুলার ওয়েটটা দেখলাম। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ এই বাকি দুটো শেষ করে নতুন একটা চ্যাপ্টার আমরা শুরু করতে পারবো।